তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে দ্য বিগ ব্যাং থিওরি নিয়ে। ঠিক আছে, তো বিগ ব্যাং থিওরি কি, এর কেন জিনিসটা নিয়ে মানুষের এত ফালাফালি, সহজ বাংলা ভাষা কেন জিনিসটা মানুষ অনেক খারাপ ভাবে অনেক সময় রিপ্রেজেন্ট করে, এর অর্থ কি, আজকে আমরা টুকটাক কিছু কিছু বিষয় নিয়ে একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করব। আর হ্যাঁ, শুরু করে দিচ্ছি তখন। তো what is the Big Bang Theory? The Big Bang Theory is a cosmological model of the observable universe from the earliest known point, though it's substantially large in evolution. তো এখানে আমি অ্যাকচুয়ালি কি বুঝাতে চাচ্ছি, ঠিক আছে, ইভলিউশন যদি আমি এখানে বিগ ব্যাং থিওরি জিনিসটা এটা কি, এটাকে সহজ যদি ভাষায় বলি, এক্সপ্যানশন অফ স্পেস এন্ড টাইম। এক্সপ্যানশন কি, এখানে হচ্ছে কোনো বিস্ফোরণ না, এটা হচ্ছে স্পেস টাইম, এটা এক জিনিস, স্পেস টাইম বর্ধিত হওয়া, এক্সপ্যান্ড করা, ফুলে ওঠা, এইটাই হচ্ছে বিগ ব্যাং। তো এই যেখানে আমরা একটা ছোটবেলা থেকে একটা মানে একটা জিনিস নিয়ে পরিচিত, সেটা হচ্ছে যেখানে একটা গ্লিপ, দেখুন একটা গ্লিপ ফাইল আছে, এখানে কি হচ্ছে, এখানে একটা বিস্ফোরণের মতো হচ্ছে, তারপর গ্যালাক্সি গুলা ছড়ায় ছিটে যাচ্ছে। আদৌ কি বিগ ব্যাং থিওরি আমাদের এই জিনিসটা বলে বা এই মডেলের কথা বলে? দেখি আমরা কি বলি। তো আমি এখানে অ্যাকচুয়ালি তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো। ঠিক, ফার্স্টে আমরা হিস্টোরি বলবো যে বিগ ব্যাং থিওরি কিভাবে আসছে, আর দ্বিতীয় পয়েন্টে বলবো যে কেন আমরা বলতে পারি যে বিগ ব্যাং অ্যাকচুয়ালি হয়েছে, কি কারণে মানে এটা যে একদমই 100% ট্রু, এটা আমরা কিভাবে বলতে পারবো, সেটা সেকেন্ড পয়েন্ট আমি বলবো। আর এর কিছু মিথ আছে, মানুষজন অনেক না বুঝে না জেনে অনেক ধরনের মিথ, মানে মিথ বলতে মানে গুজব যেটাকে বলে, মানে না জেনে না বুঝে বলা, এরকম অনেক ধরনের গুজব নিয়ে কথা বলে বিগ ব্যাং বিষয়ে। তো এগুলো নিয়ে একটু টুকটাক আলোচনা করবো। তো ফার্স্ট আমি হিস্টোরি নিয়ে কথা বলতেছি। তো এখানে তিনজনের ছবি দেখতেছেন, দুজনের হয়তো চিনতে পারেন, আমি সবার নাম বলে দিচ্ছি এবং কি কি কারণে এরা এদের ছবি আমি রাখছি সেটাও বলতেছি। আলবার্ট আইনস্টাইন, এডউইন হাবল, আর আরেকজন হচ্ছে লেমেট্রার। এদের তিনজনের প্রচেষ্টায় সম্মিলিত প্রচেষ্টাতেই বিগ ব্যাং থিওরিটি আবির্ভাব করছে। আলবার্ট আইনস্টাইন কি করছে, স্পেশাল রিলেটিভিটি এই জিনিসটার মাধ্যমে যে এক্সপ্যান্ড করতেছে সেটা থিওরিটিক্যালি প্রমাণ করছে, যদিও সে প্রথম তার জীবনের প্রথম দিকে সে জিনিসটা বিলিভ করতো না। সেখানে একটা কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, আমি আবার বলতেছি, কসমোলজিক্যাল কনস্ট্যান্টের মাধ্যমে সে এই জিনিসটাকে মানে এক্সপ্যানশনটাকে বাতিল করে দিয়েছিল। তো এই তিনজনের সম্মিলিত প্রয়াসেই আমাদের বিগ ব্যাং মডেলটা বর্তমান রূপ পেয়েছে। তো এখানে আপনি দেখতেছেন আমাদের আলবার্ট আইনস্টাইন আর লেমেট্রার কথা একটু নাই বললেই নয়। সে একজন যাজক ছিল, প্রিস্ট। তো সে একটা থিওরি দিয়েছিল, সেটার নাম হচ্ছে প্রাইমোরিয়াল অ্যাটম থিওরি। এই থিওরি কি বলে, এই থিওরি বলে যে মহাবিশ্ব একটা কসমোলজিক্যাল এগ। এটা অনেক ধরনের অনেক মিথোলজিক্যাল বইটুতে পাবেন কসমোলজিক্যাল এগের কথা, হিন্দু মানে হিন্দু মিথোলজিতে ওই জিনিসটা আছে। তো সে সেখান থেকে জিনিসটা নিয়ে এরকম একটা ধারণা দিয়েছিল যে মহাবিশ্ব এরকম যে আমাদের যে দেখতে পারতেছেন এই যে এই জিনিসটা, সাদা জিনিসটা, এটাকে বলা হয় কসমোলজিক্যাল অ্যাটম। এই প্রথম অ্যাটম থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। তো সেই ধারণাটা কিভাবে পাইছিল, সেটা তো আন্দাজে আসেনি, সেটা আসছিল আমাদের আলবার্ট আইনস্টাইন তার স্পেশাল জেনারেল এন্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এইখান থেকে যে ইকুয়েশন গুলো পেয়েছিল, সেখান থেকে জিনিসটাকে ইকুয়েশনের মাধ্যমে সলভ করে সে বলছিল যে মহাবিশ্ব এক্সপ্যান্ড করতেছে। ঠিক আছে, প্রথম দিকে মানে তার প্রথম দিকে যখন লেমেট্রার প্রথম বলছিল আইনস্টাইনকে যে আমি এরকম প্রপোজাল দিছি, তো আইনস্টাইন সে উড়াই দিছিল, সে এটা বিলিভ করতো না। সে বিলিভ করতো কি আমাদের মহাবিশ্ব কনস্ট্যান্ট, ঠিক আছে, মহাবিশ্ব স্ট্যাটিক, যেটাকে বলা হয় স্ট্যাটিক, মানে কোনো পরিবর্তন নাই। তো সে জিনিসগুলো এইভাবে বিলিভ করতো, যদিও পরবর্তীতে সে তার ধারণা চেঞ্জ করতে বাধ্য হয়েছে বিকজ অফ দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস।
তো হুম, তো এখানে আমরা অ্যাকচুয়ালি দুজনকে দেখতেছি। একজনের নাম তো বললামই, লেমিত্রার। তার যে থিওরিটা ছিল সেটা হচ্ছে প্রাইমোরিয়াল অ্যাটম থিওরি, মানে কসমোলজিক্যাল এক থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, মানে প্রথম অ্যাটম থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আরেকজন আছে হয়েল। এই হয়েল কি বলতো? হয়েল বলতে হচ্ছে স্ট্যাটিক স্টেট থিওরি। স্ট্যাটিক স্টেট থিওরি, যেটা বা এসএস বলা হয় সংক্ষেপে, এটা বলতো যে মহাবিশ্ব যেমন আছে পূর্বেও তেমনই ছিল এবং ভবিষ্যতে তেমনই থাকবে, কোনো চেঞ্জ হবে না, ইনফিনিট। মহাবিশ্ব হচ্ছে ইনফিনিট। আর আমাদের লিমিটটা বলতো এটা হচ্ছে ফাইনাইট। ফাইনাইট বলতে এর একটা শেষ আছে, এর একটা শুরু আছে। তো এদের মধ্যে অনেক মানে ক্ল্যাশ হয়েছিল আর কি, মানে টেকনোলজিক্যাল ক্ল্যাশ আর কি। তো পরবর্তীতে যে এই যে এডউইন হাবল, আরেকজন আম, মানে কি বলবো, একজন যুগান্তকারী একজন ব্যক্তি। সে টেলিস্কোপ দিয়ে প্রথম সে টেলিস্কোপ দিয়ে প্রথম অবজার্ভ করে যে মহাবিশ্ব এক্সপ্যান্ড করতেছে। সে কিভাবে এটা এক্সপ্যান্ড, মানে কিভাবে এটা বুঝতে পারলো? সেটা পারলো হচ্ছে এই যে আমরা দেখতেছি রেড শিফটিং। রেড শিফটিং আর সিএমবিআর, আমি আরেক দেখাইছি সিএমবিআর। এই সিএমবিআর জিনিসটা কি? কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। আমি পরবর্তী যে যে জিনিসটা এক্সপ্লেন করবো জিনিসটা কি, রেড শিফটিং ও জিনিসটা এক্সপ্লেন করবো জিনিসটা কি। এই দুইটার সমন্বয়ে বলা যায় যে আমাদের মহাবিশ্ব এক্সপ্যান্ড করতেছে। তার মানে কি? যদি মহাবিশ্ব এক্সপ্যান্ডই করে থাকে, তাহলে অবভিয়াসলি যেখানে লিখছে দেয়ারফর ইফ উই গো টু দ্য পাস্ট দ্য ইউনিভার্স ইজ লেস বিগার দেন ইট ওয়াজ বিফোর। তার মানে কি? আমরা যদি পিছনের দিকে ফিরতে থাকি, পিছনের দিকে যদি আমি ফিরতে থাকি, তাহলে দেখবো যে মহাবিশ্ব এর থেকে একটু ছোট ছিল, আর একটু ছোট ছিল, এইভাবে করতে 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 একসময় যে আমরা একটা স্পেকে, যে স্পেক বলি এটা সায়েন্টিফিক ভাষায়, সরি, একটা স্পেকে যে পৌঁছাবো, মানে একটা দানায় যে পৌঁছাবো, যেখান থেকে আর সেটাকে আর ছোট করা যায় না। এবং লিমিট ফ্রেশ সেটাকেই বলতো হচ্ছে প্রাইমোরিয়াল অ্যাটম। এই যে এখন আমি একটু রেড শিফটিংটা বুঝাই। তো রেড শিফটিংটা জিনিসটা কি? রেড শিফটিং হচ্ছে আহ, এই যে দেখুন, এখানে একটা সাপোজ একটা নক্ষত্র আছে। এই নক্ষত্রটা যদি আমাদের থেকে দূরে যেতে থাকে, এই এই নক্ষত্র থেকে আসা প্রোটন, প্রোটন মানে কি? আলোক কণা। আলোক কণা যখন আমাদের চোখে এসে পৌঁছাবে, যেহেতু এদের মাঝখানে স্পেস টাইমটা, মানে ডিস্টেন্সটা, দূরত্বটা এক্সপ্যান্ড করতেছে। আমি যদি আরেকটু ভালো ভাষায় বুঝাই, ধরুন মানে মানে উদাহরণ হিসেবে আমি ধরে নিতেছি, আমার বাসা হচ্ছে ধরুন আমি থাকি হচ্ছে গুলশানে, আরেকজন আরেক আমার হকিংস ভাই থাকে আপনার বসুন্ধরাতে। ঠিক আছে? তো এই সাপোজ সে যদি আমার দিকে একটা বল ছুড়ে মারে, তো একটা নির্দিষ্ট সময় পর, মানে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করার পর সেটা আমার কাছে এসে পৌঁছাবে। ঠিক আছে? এবং এটা এর কিসের উপর নির্ভর করবে? এর গতির উপর নির্ভর করবে, আর মাঝখানে দূরত্বের উপর নির্ভর করে। এখন আমি সেই বেগটা, মানে সেই বেগটাকে আমি কনস্ট্যান্ট করে দিলাম, কিন্তু আমাদের যে মাঝখানে দূরত্বটা সেটাকে করলাম কি? এক্সপ্যান্ড করতে শুরু করলাম, বাড়াইতে শুরু করলাম। তার মানে কি? সেই বলটা একটা নির্দিষ্ট, মানে সে অবভিয়াসলি একটু দেরিতে পৌঁছাবে বা এর গতিপথের একটু পরিবর্তন ঘটবে, অ্যাজ সিম্পল এস দ্যাট। তো এখানে রেড শিফটিংটা হচ্ছে কি হবে? আলোক বেগ যা ছিল তাই, 3 × 10⁸ আলোর বেগ কখনোই চেঞ্জ হইতেছে না। আলোর বেগ সেম আছে, কিন্তু আমাদের যে মাঝখানের যে দূরত্বটা, একটা নক্ষত্র থেকে আমাদের চোখের যে দূরত্বটা, সেই দূরত্বটা বাড়তেছে, এক্সপ্যান্ড করতেছে। এই কারণে কি যে আমরা তরঙ্গ দৈর্ঘ্য দেখতেছি, ওয়েভ লেন্থটা সেটা বেড়ে যাচ্ছে। আর আমরা জানি কি, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেলে এটা লালের দিকে যায়, লালের থেকে গিয়েও আরো বেড়ে যায়। ঠিক আছে? তো আপাতত লালের দিকে যাচ্ছে, এই কারণে বলতেছে এটাকে রেড শিফটিং। আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্লু শিফটিং। ব্লু শিফটিং কি? সাপোজ সেম জিনিসটাই, আমাদের দুজনের থেকে ভাই বল একটা আমাকে বল ছুড়ে মারছে, সেম জিনিসই, কিন্তু এই জায়গাটাতে দূরত্বটা কমতেছে। তার মানে কি? বলটা অবভিয়াসলি আমার কাছে তাড়াতাড়ি চলে আসবে যদি বেগটা কনস্ট্যান্ট থাকে, তাই না? তার মানে কি? এইখানে হচ্ছে সেম জিনিসই, দূরত্বটা কমতেছে, তার মানে কি তরঙ্গ দৈর্ঘ্য গুলা কমে যাচ্ছে। এই দেখুন তরঙ্গ দৈর্ঘ্য গুলা, এইটা একটু বড়, এটা একটু কম। ঠিক আছে? তো এই কারণে এই জিনিসগুলো ব্লু শিফটিং হচ্ছে।
এই যে দেখুন, এটা হচ্ছে ব্লু এর এরিয়াটা, এই যে এইখানে। তো এইটা হচ্ছে রেড শিফটিং আর ব্লু শিফটিং, এবং এই দুইটার মাধ্যমে আমরা বলতে পারি যে আদৌ মহাবিশ্বকে এক্সপ্যান্ড করতেছে নাকি কন্ট্রাস্ট করতেছে, মানে কমে আসতেছে, নাকি আমাদের মহাবিশ্ব স্ট্যাটিক আছে, সেম আছে, এটা আমরা বলতে পারি। যেহেতু আমরা দেখতেছি আমাদের এই যে এডউইন হাবল যেহেতু দেখতে পারলো যে রেড শিফটিং হচ্ছে, তো সে বললো যে আমাদের মহাবিশ্ব এক্সপ্যান্ড করতেছে। তো এখন আমি আসি বিগ ব্যাং থিওরি জিনিসটা, এখান থেকে আমরা কি কি জিনিস জানতে পারি এবং অ্যাকুরেটলি জানতে পারি। এটা হচ্ছে একটা বিগ ব্যাং এর মডেল, সরি। তো এটা হচ্ছে একটা বিগ ব্যাং এর মডেল, আমি এইখান থেকে আপনাদের এক্সপ্লেন করবো না, জাস্ট একটু সংক্ষেপে বুঝাই। এই যে একটু আলোক একটা জায়গা দেখতেছেন, এই জায়গাটা হচ্ছে এটাকে বলা হয় টি ইজ ইকুয়াল টু জিরো, মানে সময় এখানে শূন্য। এখান থেকে সময়ের, মানে আমাদের লোকাল সময় যেটাকে বলা হয়, বিজ্ঞানীরা এইভাবে বলে, লোকাল সময় এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এই সময় থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ডার্ক এজ, এবং এইখান থেকে পুরা মহাবিশ্বটা এই এই জায়গা থেকে শুরু হয়েছে, এবং এটা হচ্ছে পুরোটা টাইম লাইন। আমি একটু যদি কার্সরটা সরাই, এই যে দেখুন নিচে লেখা আছে 13.77 বিলিয়ন ইয়ার্স, এটা হচ্ছে আমাদের পুরা মহাবিশ্বের সময়কাল, ঠিক আছে। এবং এর ধাপে ধাপে আমাদের বিগ ব্যাং যেটা মানে হয়েছে সেটাকে কিছু অংশে ভাগ করা হয়েছে, এবং সে প্রত্যেকটা ভাগকে আমি এখন এক্সপ্লেন করব। হ্যাঁ, ফার্স্টে আসি 10⁻⁻35 সেকেন্ড। এইখানে কি হচ্ছে? এখানে হচ্ছে হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন জিনিসটা কি? এই যে একটু দেখতেছেন একটা হলুদ বিন্দু, সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং পুরা আমাদের সমগ্র ইউনিভার্সটা এই বিন্দুতে আছে। হ্যাঁ, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই জিনিসটা বাড়তেছে কিসের মধ্যে বাড়তেছে? হ্যাঁ, তো এইখানে দেখুন, এই যে ইন্টায়ার ইউনিভার্স হচ্ছে হলুদ বিন্দু, আর চারপাশে কিন্তু অ্যাকচুয়ালি কোনো স্পেস না, এটা নাথিং টোটালি। এর মধ্যে মানে মহাবিশ্ব নিজের মধ্যে এক্সপ্যান্ড হইতেছে। হয়তোবা একটু মাথার উপর দিয়ে যেতে পারে জিনিসটা, কিভাবে নিজের মধ্যে এক্সপ্যান্ড হয়, কিন্তু আপনি যদি একটা মানে একটা বেলুনকে চিন্তা করেন, একটা বেলুনকে যদি আপনি ফুলান, সে কিন্তু নিজের মধ্যে এক্সপ্যান্ড হইতেছে। বাইরে থেকে কিন্তু আপনি মানে হয়তোবা দিচ্ছেন, কিন্তু এর যে উপরের যে সার্ফেস এরিয়াটা, এটা কিন্তু নিজে থেকেই এক্সপ্যান্ড হইতেছে, কোনো একটা মিডিয়ার মধ্যে কিন্তু নেই সে। তো এটা হচ্ছে ইনফ্লেশন, এটা হচ্ছে 10⁻⁻35 সেকেন্ড। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন এর আগে কি হয়েছিল ভাই, এর আগে কি হয়েছিল ভাই, কেউই জানে না, এখনো বিজ্ঞানীরা নিয়ে কাজ করতেছে। তো এরপরের স্টেজে যাই আমি এখন। হ্যাঁ, এখন এটাকে বলা হয় কোয়ার্টজ স্টেজ, ঠিক আছে। এখানে এখানে কি হচ্ছে একটু খেয়াল করেন আমরা। এখানে হচ্ছে কোয়ার্টজ কি, আগে কোয়ার্টজটা বলে নিই। কোয়ার্টজ হচ্ছে একটা কোয়ান্টাম পার্টিকেল। আবারও বলতেছি, কোয়ান্টাম পার্টিকেল। কোয়ান্টাম পার্টিকেল কি? একটা সাপোজ আমরা তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন জানি, একটা প্রোটনকে ভাঙলে এই কোয়ার্টজ পাওয়া যায়, কোয়ার্টজ। তো এইখানে আপনার এই বোসম বোসম মিলে কোয়ার্টজ হচ্ছে। আবার যখন কোয়ার্টজ হয়ে আবার কোয়ার্টজ যখন সংঘর্ষ হচ্ছে, এই যে সংঘর্ষ হচ্ছে দেখতেছেন আপনারা, এই যে সংঘর্ষ হচ্ছে, সেই সংঘর্ষের কারণে সেগুলো আবার মানে বিস্ফোরিত হয়ে আবার বোসমে পরিণত হচ্ছে। মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা হচ্ছে 10⁻⁻32 সেকেন্ড। তার মানে কি আমাদের চেঞ্জ হলো কতটুকু? 10⁻⁻35, এখন হলো হচ্ছে 10⁻32, মানে 10-এর মানে দশমিকের পরে 32টা শূন্য, তারপরে এক, মানে ইটস এ হিউজ নাম্বার। মানে কি বলবো। হ্যাঁ, এখন এই স্টেজে এই যে আমরা যে কোয়ার্টজ এরর বলা হয় এটাকে, এই স্টেজে আমাদের দুইটা জিনিসের সৃষ্টি হয়, সেটা হচ্ছে ম্যাটার আর একটা ভাই কিছু বলবেন কেউ? না, আমি আমি আসলাম এখন। আমার ওই যে নেট চালু হচ্ছে, তো হ্যাঁ, চালিয়ে যান। আচ্ছা ভাই, ধন্যবাদ। তো এইখানে আমি যেটা বললাম আর কি, এই যে কোয়ার্টজ এর অর্থে এইখানে দুইটা জিনিসের সৃষ্টি হয় এখনো কিন্তু। মানে এখানে আরেকটা জিনিস বলে নি, এখানে হচ্ছে মানে ম্যাটার বলতে কিছু এখনো সৃষ্টি হয় নাই। এখানে এনার্জি আর ম্যাটার সেম। জিনিসটা হয়তো আপনার মাথার উপর দিয়ে যেতে পারে, কি ভাই ম্যাটার আর মানে ম্যাটার কেমনে আর এনার্জি কেমনে সেম হয়? আমরা একটা ছোটবেলা একটা ইকুয়েশন পড়ছিলাম, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, ঠিক আছে। ই মানে কি? ই হচ্ছে শক্তি,
আর ইজ ইকুয়াল টু কিসের সাথে শক্তি? এম, একটা বস্তুর ভর, এম সি স্কোয়ার, আলোর বেগ। তো এখানে হচ্ছে থিওরিটিক্যালি বলা হয় যে ম্যাটার আর এনার্জি একই স্টেজে ছিল, তারপরে জিনিসটা যে আলাদা হয়েছে, আলাদা যখন হয়েছে তখন দুইটা জিনিসের সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ম্যাটার আর একটা হচ্ছে অ্যান্টি ম্যাটার। এখন আমি ম্যাটার কে একটু বুঝাইনি। ম্যাটার হচ্ছে আমরা নর্মালি যেগুলো চিনি, যেমন ইলেকট্রন, প্রোটন, মানে আমাদের মহাবিশ্ব যা দিয়ে সৃষ্টি হয়েছে সবই ম্যাটার। ঠিক আছে, আমরা যেগুলো আমাদের আমাদের মধ্যে যেগুলো আছে সেগুলোই হচ্ছে ম্যাটার। এখন এই কোয়ার্ক স্টেজে আরেকটা জিনিসের সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে অ্যান্টি ম্যাটার। অ্যান্টি ম্যাটার কি? যেমন ইলেকট্রনের বিপরীত ধর্মী যেটা, মানে ই প্লাস, এখানে ই মাইনাস হচ্ছে ইলেকট্রন, ই প্লাস হচ্ছে, এটাকে বলা হয় পজিট্রন, এটাকে বলা হয় পজিট্রন। তো সহজ কথা হচ্ছে ম্যাটারের পুরা বিপরীত হচ্ছে অ্যান্টি ম্যাটার। এটা হচ্ছে প্রোটন, প্রোটন পি প্লাস, আর এটা হচ্ছে অ্যান্টি প্রোটন। ঠিক আছে, তো এইখানে হয়েছিল কি, কোয়ার্ক স্টেজে যতটুক ম্যাটার সৃষ্টি হয়েছিল ঠিক তেমনি অ্যান্টি ম্যাটারও সৃষ্টি হয়েছিল, এবং এরা হচ্ছিল প্রচন্ড, একটু একটু পরে বলি। এই যে দেখুন, আমরা এখানে আরেকটু একটা ম্যাটার আর অ্যান্টি ম্যাটার একটু আরেকটু উদাহরণ দিই। এটা হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাটম। এই যে দেখতেছেন, একটা প্রোটন আছে আর চারপাশে একটা ইলেকট্রন আছে ঘুরতেছে। এখানে কি আছে? এখানে হচ্ছে অ্যান্টি প্রোটন আছে কেন্দ্রে, আর চারপাশে হচ্ছে একটা পজিট্রন ঘুরতেছে। ঠিক আছে, এটা হচ্ছে থিওরিটিক্যাল, এটা অ্যাকচুয়ালি এখনো অ্যান্টি হাইড্রোজেন বলতে কিছু এখনো পাওয়া যায়নি, এটা থিওরিটিক্যাল আর কি। তো এখানে অ্যাকচুয়ালি কি হয়, কোয়ার্ক স্টেজে এক বিলিয়ন 1 বিলিয়ন এন্ড 1 অ্যাটমের মধ্যে 1 বিলিয়ন অ্যান্টিম্যাটার ছিল। তার মানে কি, আমি একটু বাংলায় বলি, বাংলা ভাষায় যেন সবাই বুঝতে পারে। 101টা ধরে নিলাম, এখানে বিলিয়ন টিলিয়ন হিসেবে মাথায় না আনি, 101টা ম্যাটারের মধ্যে অ্যান্টি ম্যাটার ছিল হচ্ছে 100টা, এবং প্রত্যেকটা অ্যান্টি ম্যাটার, না প্রত্যেকটা ম্যাটার আর অ্যান্টি ম্যাটার সংঘর্ষ হয়ে এনার্জির সৃষ্টি হতো, প্রচন্ড এনার্জির সৃষ্টি হতো এবং ধ্বংস হয়ে যেত দুজন। মানে তার মানে কি, 101 মাইনাস 100 তার মানে কি 1, তাই না? তার মানে কি 100টা ম্যাটার ধ্বংস হয়ে যায় অ্যান্টি ম্যাটার সাথে সংঘর্ষ করে। তার মানে অ্যান্টি ম্যাটার ধ্বংস হয়ে গেল, ম্যাটার ধ্বংস হয়ে গেল, বাকি থাকলো কি আমার? বাকি থাকলো হচ্ছে আমার একটা ম্যাটার। সেই একটা ম্যাটার এর কারণে আপনি আমি আজকে এখানে আছি। জিনিসটা হয়তো একটু অনেক, জিনিসটা একটু মানে কল্পনায় আনতে, মানে আনা খুব কঠিন, আমিও ইভেন কল্পনা আনতে মানে খুব কঠিন হয়ে যাবো, কিন্তু থিওরিটিক্যালি 101টা ম্যাটারের মধ্যে 100 ম্যাটার থাকার কারণে সেই একটা ম্যাটার যে যেটা বেঁচে ছিল সংঘর্ষের পরে, সেই ম্যাটার থেকে, একটা ম্যাটার থেকে থিওরিটিক্যালি মহাবিশ্ব আসছে। এখন আসে হচ্ছে নিউট্রাল ল। এইখানে অ্যাকচুয়ালি একটু অনেক কাহিনী হয়। এটা হচ্ছে 10⁻⁹ সেকেন্ডের কথা বলতেছি, এখনো কিন্তু আমরা 1 সেকেন্ডও যাইনি, বিগ ব্যাং হওয়ার 1 সেকেন্ডও যাইনি এখনো আমরা। তো এখানে আমরা এখন কি হচ্ছে অ্যাকচুয়ালি, এখানে হচ্ছে আমাদের মহাবিশ্ব 4টা ফান্ডামেন্টাল এনার্জি দিয়ে গঠিত। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, একটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, আরেকটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই যে, তো এইখানে প্রথমে, সবার প্রথমে এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে এই জায়গাটাতে সবার আগে গ্র্যাভিটি আলাদা হয়ে যায়। প্রথম দিকে সব, আমি বলেছিলাম সব এনার্জি একত্রিত ছিল, ইভেন কি এনার্জি আর ম্যাটার সবই একই ছিল। পরে ম্যাটার আর এনার্জি আলাদা হয়ে যায়। পরে এই এনার্জি, এই অংশটা হচ্ছে এনার্জি, এই এনার্জি থেকে 4টা এনার্জি আসে। প্রথমে গ্র্যাভিটেশনাল এনার্জিটা, সেটা আলাদা হয়ে যায়। তারপরে যে এনার্জিটা থাকে, এটা একটা স্পেশাল নাম আছে, আমার নামটা মনে নেই। এই এনার্জি থেকে আবার আপনার স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আসে, তারপর উইক নিউক্লিয়ার ফোর্স আছে, আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আসে। এই 4টা এনার্জি, এই 4টা এনার্জির সমন্বয়ে আমাদের মহাবিশ্ব গঠিত, এবং এটাকে বলা হয় নিউট্রাল ল 10⁻⁹ এটার এই স্টেজ আসছে আর কি। তো এখানে আসছি আমরা এখন হ্যাড্রন এরর। এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে,
এই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, এই যে এখানে কোয়ার্কস থেকে সৃষ্টি হলো, কোয়ার্কস থেকে সৃষ্টি হয়ে এই কোয়ার্কস গুলা, এই যে কোয়ার্কস গুলা, একটা একটা কোয়ার্কস গুলা, এই কোয়ার্কস গুলা, এই যে কোয়ার্কস গুলা একত্রিত হয়ে এখন মানে এরা মানে মানে কাছাকাছি চলে আসলো। এই যে দেখুন কোয়ার্কস গুলা চলে মানে কাছাকাছি চলে আসলো, কাছাকাছি চলে আসে প্রথম হাইড্রন, যেটাকে বলা হয় হাইড্রন, এ একটা থিওরিটিক্যাল একটা খালি মানে একটা খালি নিউক্লিয়াস, এটাকে বলা হয় একটা খালি নিউক্লিয়াস, কোন ইলেকট্রন নাই চারপাশে, এইটা গঠিত হলো প্রথম থিওরিটিক্যাল অ্যাটম বলা হয় এটাকে। এবং এটা আপনার ল্যাবেও সৃষ্টি করা যায়। এইটা হচ্ছে লিপিড স্টেজ। এই যে, তো এর মধ্যেই কিছু কিছু গুলা মানে মানে আমরা তো অনেক সময় শুনি মানে আম, আহ, মানে কিছু স্টেবল থাকে না, কিছু আনস্টেবল থাকে, কিছু কিছু অ্যাটম সেগুলা পরবর্তীতে ধ্বংস হয়ে যায়। কিন্তু কিন্তু যেগুলা স্টেবল থাকতো সেগুলা পরবর্তীতে কি হয় এখন আমরা দেখি। এখন কিন্তু 10⁻৯ গেছে, আমরা 10⁻6 চলে আসছে এখন। এই যে, তো এইখান থেকে হলো প্রথম একটা অ্যাটম সৃষ্টি হলো। এরপরে যেই অ্যাটম গুলো স্টেবল হয়ে গেল সেই অ্যাটমের চারপাশে একটা ইলেকট্রন চলে আসলো, এবং এটা হলো প্রথম হাইড্রোজেন। এটা হলো প্রথম হাইড্রোজেন অ্যাটম। এই এররকে বলা হয়, মানে এই স্টেজ, বিগ ব্যাং এর এই স্টেজকে বলা হয় নিউক্লিওসিনথেসিস এরর। এরর মানে যুগ, যদি না বুঝতে পারেন আর কি, এরর মানে যুগ। তো এই স্টেজে এখন মাত্র আমরা 1 সেকেন্ডে পৌঁছাইলাম। মানে এতক্ষণ ধরে আমরা 1 সেকেন্ডে পৌঁছাইলাম, বিগ ব্যাং শুরু হয়েছে বলতে বলতে 1 সেকেন্ড, এখন হয়ে গেল আমার এই যে একটা হাইড্রোজেন। এইখানে একটা জিনিস হয়েছে, এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়েছে এখানে। এই যে আপনার প্রথম অ্যাটম সৃষ্টি হলো যেখানে, এইখানে প্রচুর পরিমাণ এনার্জি, মানে এটা আপনার আহ, আহ, কি বলে এটাকে স্পার্ক বলে অনেকে, এইটা রিলিজড হয়ে যায়। একটা অ্যাটম যখন প্রথম সৃষ্টি হয়, তো এটা প্রচুর এনার্জি মানে সৃষ্টি হয়ে রিলিজ করে সে। এনার্জিটা কে বলা হয় এই যে কসমোলজিক্যাল মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। ঠিক আছে, নিচে আমি নিচে জিনিসটা একটু পরে বোঝাই, জিনিসটাকে কি অ্যাকচুয়ালি আমি আপনাকে সেটা বোঝাই। তো এই যে প্রথম অ্যাটম যে সৃষ্টি হলো, এই অ্যাটমের সৃষ্টি হওয়ার কারণে প্রচুর লেভেলের এনার্জি রিলিজ হয়। তো এই এনার্জিটা অবভিয়াসলি ডিটেক্টেবল হবে, মানে আমরা দেখতে, মানে আমরা জিনিসটা অ্যাবজর্ব করতে পারবো। এটা হচ্ছে মানে মহাবিশ্বের প্রথম যে এনার্জিটা যেটা আমরা অ্যাবজর্ব করতে পারি, সেটা হয় কি, মানে সে আমি একটু আগে বলছিলাম যে তরঙ্গ দৈর্ঘ্যের হিসাবটা, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা এতটাই স্ট্রেসড হয়েছে, এতটাই বেড়ে গেছে, সেটা এখন মানে লাল থেকে ছাড়ায় মাইক্রোওয়েভের দিকে গেছে। মাইক্রোওয়েভ হচ্ছে আরো উপরে, আরো তরঙ্গ দৈর্ঘ্যের আরো বেশি। তো এই কারণে একে বলা হয় কসমিক মাইক্রোওয়েভ, এই যে মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। তো এইটা হচ্ছে সংখ্যায় বলা হয় সিএমবিআর। তো সিএমবিআর এখানে একটু মানে এটা হচ্ছে আমাদের মহাবিশ্বের একটা ম্যাপ। সেই ম্যাপে দেখবেন যে এখানে কিছু কিছু জায়গায় লাল হয়ে আছে, আর কিছু কিছু জায়গায় গাঢ় নীল হয়ে আছে। তো নীল জায়গাগুলো এখানে হচ্ছে ডেন্সিটি কম এবং তাপমাত্রা কম, এই কারণে এই জায়গাটা নীল। আর এই যে লাল জায়গাগুলো দেখতেছেন, এই যে লাল জায়গাগুলো যেগুলো দেখতেছেন, সেখানে হচ্ছে ডেন্সিটি বেশি, মানে ঘনত্ব বেশি। মানে আপনার ঘনত্ব বলতে হচ্ছে এখানে কি বলে, এটা হচ্ছে মানে এই জায়গাগুলোতে মানে এনার্জি যে ছড়ায় গেছে, এটাই হচ্ছে এটার প্রমাণ। তো আগের স্টেজে কি ছিল আমরা, এটা হচ্ছে নিউক্লিওসিনথেসিস এরর। তো এই স্টেজটা শেষ হইতে 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 আমাদের এখন 200 সেকেন্ডে পৌঁছাইছি। বিগ ব্যাং শুরু হওয়ার এখন আমরা 200 সেকেন্ডে আছি। এই এররকে বলা হয়, এটা হচ্ছে কোয়ার্টজ এরর। তো এই এররতে কি হয়, এখানে হচ্ছে আমার যে অ্যাটম গুলো ছিল, হাইড্রোজেন অ্যাটম গুলো ছিল, এরা একত্রিত হতে থাকে, এবং এখানে দেখবেন আবার এই যে হিলিয়াম, এই যে দুইটা আছে এখানে, সবই হাইড্রোজেন, একটা খালি হিলিয়াম। এই যে আবার আরেকটা হিলিয়াম চলে আসলো। তো এরকম মানে সবই যে সবসময় হাইড্রোজেন ছিল তাও না, আবার হাইড্রোজেনকে আবার ভেঙে আবার হিলিয়াম হয়ে গেছিল। তো এরকম অ্যাটম গুলা, যেগুলো অ্যাটম সৃষ্টি হয়েছিল, সেগুলো গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এরা একত্রিত হতে শুরু করলো। কত সেকেন্ডে? 200 সেকেন্ডে। এরপরে আমাদের এখন এখন থেকে শুরু হলো, এরপর থেকে আমাদের ধীরে ধীরে কনডেন্স হতে হতে আমাদের মহাবিশ্বে প্রথম, এই যে এখন আমি একটু প্রথম দিকে চলে যাই, এখন এখানে আসি।
আমাদের এই যে ফার্স্ট 4 মিলিয়ন ইয়ার্স, এই জায়গাটাতে আমাদের প্রথম তারা হলো, নক্ষত্র হলো প্রথম তারা। এর আগে কিন্তু ডার্ক এজ ছিল, পুরাটাই ডার্ক এজ ছিল। হ্যাঁ, আমরা যে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন দেখতে পারি, এই যে দেখতেছেন আমরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, এটা ঠিক আছে, কিন্তু এই জায়গাটাতে পুরাটাই অন্ধকার ছিল। এখান থেকে কিছুই ডিটেক্টেবল ছিল না, কিছুই আমরা অ্যাবজর্ব করতে পারতাম না। এরপরে প্রথম 4 মিলিয়ন ইয়ার্স, মানে বিগ ব্যাং শুরু হয়ে গেছে, আমরা 1 সেকেন্ড করে আগাইতেছি, 4 মিলিয়ন ইয়ার্স হয়ে গেছে। তারপরে যে আমাদের প্রথম নক্ষত্রের সৃষ্টি হলো, তারার সৃষ্টি হলো, যেখান থেকে প্রথম আমরা আলো দেখতে পারি। এর আগে ছিল ডার্ক এজ, এরপরে হলো আমাদের প্রথম নক্ষত্র, মানে 400 মিলিয়ন বছর পরে, বিগ ব্যাং শুরু হওয়ার 400 মিলিয়ন বছর পরে। এরপর থেকে আমরা ডিটেক্ট করতে পারি যে আমাদের মহাবিশ্ব কিভাবে কাজ করতেছে। এরপর হচ্ছে আমাদের কি বলে, নিউটনের যেসব ল আছে, নিউটনস ল, গ্র্যাভিটেশনাল ল, এখান থেকে মোটামুটি আমরা বুঝতে পারি যে এগুলা এগুলা এখান থেকে হয়েছে। কিন্তু আপনি যতই পিছনের দিকে যাবেন, ততই মানে আপনার থিওরিটিক্যাল ফিজিক্স যেটা, সেটা নষ্ট হয়ে যেতে থাকে, সেটা কাজ করে না। ইভেন আমাদের কি বলে, আমাদের রিলেটিভিটি, স্পেশাল অ্যান্ড জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, সেটাও একটা স্টেজে যে আর কাজ করে না। আমি যে বলছিলাম শুরুর দিকে 10⁻35 -35 সেকেন্ড পরে এই জিনিসটা কাজ করে না। ঠিক আছে, তো এরপরে কি ছিল না ছিল সেটা আসলে বলা খুবই কঠিন, এখনো জিনিসটা জানা না। কিন্তু হ্যাঁ, অনেক বর্তমান সময়ে অনেক প্রোগ্রেস। আমি আপনাকে একটা ভিডিও দেখাবো লাস্টে যে, তো এখান থেকে আপনি একটু ধারণা পাবেন যে এখনকার মডেলটা কিরকম, এখনকার বিগ ব্যাং মডেলটা কিরকম। তো এইখানে অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পারতেছি, এখানে দেখতেছি হচ্ছে এটা আমাদের ভিজিবল ইউনিভার্স। এটা হচ্ছে একটা ম্যাপ ভিজিবল ইউনিভার্সের কেন্দ্রে, যেটা আমাদের পৃথিবী ধরা হয়। ঠিক আছে, এবং আমাদের চারপাশে গ্যালাক্সি, এই সেই। আমাদের আরেকটা জিনিস বলেন, একটা মজার বিষয় বলেনি, আপনি মহাবিশ্বের যেখানে আসেন না কেন, আপনি চারদিকে যেমনই দেখবেন, আপনি মানে দেখবেন হচ্ছে আপনি কেন্দ্রে। ঠিক আছে, এটা হচ্ছে আহ, এটাকে একটা সাইন্টিফিক ভাষায় বলা হয় সেলফ সেলফ কি বলা, ভুলে গেলাম, মানে আত্মকেন্দ্রিক একটা ম্যাপ বলা হয়, আত্মকেন্দ্রিক ম্যাপ। তো এই জিনিসটা এটাকে আহ, সম্ভবত এটাকে সম্ভবত সেলফ সার্কুলেটেড ইউনিভার্স বলা হয়। অর্থাৎ আপনি সামনে থেকে যদি দৃষ্টি সামনের দিকে যদি দৃষ্টি দেন, সেই দৃষ্টিটা শেষ হবে এক্স্যাক্টলি আপনার মাথার পিছনে এসে। সম্ভবত এটা হুম, সক্রেটিস এরকমই না কিছু কার যেন একটা। ধারণা ছিল এই ধরনের। জি এরকমই তো, বলেন। এটা হচ্ছে আমাদের মহাবিশ্বের ভিজিবল ইউনিভার্স। এর রেডিয়াস, রেডিয়াস মানে কি, ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে আমাদের ভিজিবল ইউনিভার্সের দূরত্ব, এটার দূরত্ব হচ্ছে এই যে দেখুন, 46.508 বিলিয়ন লাইট ইয়ার্স। আপনার এটা যে কি লেভেলের দূরত্ব, এটা আপনার আসলে, সরি, কল্পনাও আনতে পারবেন না, কল্পনা আনা যাবে না। আর আমরা কি জানি, 1 সেকেন্ডে আলো কত দূরত্ব অতিক্রম করে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে কি, তিনের পরে কয়টা শূন্য আমার, আট, আটটা শূন্য, আটটা শূন্য, সরি, 9টা শূন্য 3 লক্ষ মিটার। 3 লক্ষ হ্যাঁ ভাই। 3 লক্ষ কিলোমিটার বললে হয়তো মানুষ একটু ভালো রিলেট করতে পারে। হ্যাঁ, 3 লক্ষ কিলোমিটার সে প্রতি সেকেন্ডে যায়, প্রতি সেকেন্ডে যায়। আর লাইট ইয়ার হচ্ছে হিসাব, 1 লাইট ইয়ার মানে হচ্ছে আলো 1 বছরে যতটা দূরত্ব যায়। এখন আপনি হিসাব করেন কতটা দূরত্ব যাবে তাহলে। 1 সেকেন্ডে যে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে একটা ফোটন, তো সে 1 বছরে কত যেতে পারে, হিসাব করলে খুব ইজি হিসাব। তো আমরা জানি হচ্ছে আমাদের বর্তমান যে ইউনিভার্সটা, এটাকে বলে 13.8, মানে 13.77 বিলিয়ন লাইট ইয়ার্স। আর এটার স্টেজ কি, এটার স্টেজ হচ্ছে এখনো সে বেড়েই চলছে, এক্সপ্যান্ড করতেছে, এবং এক সময় বলা হবে, মানে বলা হবে যে এতটাই এক্সপ্যান্ড করবে যে একটা ইলেকট্রন, সরি, একটা একটা নিউক্লিয়াস থেকে একটা ইলেকট্রন দূরে সরে যাবে, এতটাই সে এক্সপ্যান্ড করবে। এবং এটাকে বলা হয় বিগ চিল। যাই হোক, এই দিনে অনেক কন্ট্রোভার্সি আছে অনেক। আম, তো এখন আমরা বিভিন্ন মিথ নিয়ে কথা বলবো, মানে বিগ ব্যাং নিয়ে যেগুলো ভুল ধারণা মানুষের, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। তো এখানে একটা ইউটিউবের ভিডিও আছে, আমি আপনাকে জিনিসটা দেখাই সবাইকে।
You are likely thinking that this has to be clickbait, or Steve's lost his damn mind. From the redshifting of celestial bodies to the cosmic microwave background to Einstein's general relativity, the Big Bang Theory has an enormous amount of evidence in its favor. And indeed, if you're thinking this, you're absolutely right to be skeptical. But as I'm about to make clear, the conviction that the universe came from nothing is not justified. This is the Big Bang debunked. A few days ago, I went to London to debate Blake Jonter on the award-winning Unbelievable show, which is hosted by the wonderful Justin Brierley. The argument we debated was the Kalam cosmological argument, and one of our biggest disagreements revolved around what exactly the Big Bang is, and more importantly, what we can fairly conclude from the evidence we have. Blake believes, along with most theologians and lay people, and indeed many philosophers and not-so-savvy documentary writers, that we now know with certainty that the universe came into existence from nothing, creatio ex nihilo. It turns out that the whole universe, in fact, originated about 14 billion years ago in an event we've all come to know as the Big Bang. We can deduce that a very long time ago, the universe simply burst into existence, an event called the Big Bang. The universe is not eternal in the past, but had an absolute beginning a finite time ago. This is our infant universe. Everything that will ever exist, everything that will ever happen, all begins here. The Big Bang Theory states that the universe began as a hot and infinitely dense point, and it is from this explosion, this bang, that all matter, energy, space, and time were created. Voila! আচ্ছা আমি একটু এক্সপ্লেন করি এখানে কি বলা হইতেছে। তো এই জায়গাতে আমাদের যে লোকটা সে ব্যাখ্যা করতেছে যে মানুষ মানে ইভেন বিভিন্ন ডকুমেন্টারিতেও একটা কমন মিস্টেক করে, সেটা হচ্ছে মহাবিশ্ব শুরু মানে কোনো না, যেটাকে বলা হয় কেম ফ্রম নাথিং, মানে ফ্রম নাথিং টু সামথিং, ফ্রম নাথিং টু সামথিং। এই জিনিসটাই এভাবেই জিনিসটাকে এক্সপ্লেন করা হয় বিগ ব্যাং কে বোঝানোর জন্য। আদৌ কি বিগ ব্যাং যারা গবেষক তারা কি এই জিনিসটা বলে? তো এখন সেই জিনিসগুলো এক্সপ্লেন করবে। And the majority of physicists, and especially astrophysicists, completely disagree. It might be the case that the universe began to exist at the Big Bang, but we certainly don't have sufficient reason to assert that we know that it did. When we speak of the Big Bang, we often have an image of a kind of cosmic explosion that created our universe and set space rushing outward. But there's a little secret. The Big Bang leaves out something pretty important. The bang. It tells us how the universe evolved after the bang, but gives us no insight into what would have powered the bang itself. But the fact is, we are still totally clueless about what happened before the universe started to expand. We use the phrase, the Big Bang, to refer to that earliest moment of the history of the universe where we don't understand what is going on. It's a placeholder for our lack of understanding. And hence, that's the reason for this video. If you're currently convinced that the universe came into existence from absolutely nothing, then I hope that within the next few minutes I shatter your conviction, because I care about you. To do so, let's look at the most compelling evidence. In 1912, Vesto Slipher used a spectrograph to analyze the wavelength of celestial objects and found that while some are blue shifting or traveling towards us, such as the Andromeda Galaxy, which was at the time known as the Andromeda Nebula, most are red shifting or traveling away from us. Then আমি প্রথমেই আপনাদের যেটা বুঝাইছিলাম যে রেড শিফটিং কিভাবে হইতেছে সেটাই এক্সপ্লেন করলো আর কি। মহাবিশ্বের কিছু কিছু জিনিস আমাদের কাছে আসতেছে কিন্তু ম্যাক্সিমাম জিনিসই আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এটার মাধ্যমে কনক্লুড করছে কি যে মহাবিশ্ব এক্সপ্যান্ড করতেছে। এখন আইনস্টাইনের কথা শুনি, আইনস্টাইন কি বলছিল। in 1916, Albert Einstein developed his theory of general relativity, which when taken to its conclusion predicts that upon a time the observable universe had zero volume and infinite density, much to Einstein's dismay. In fact, he outright rejected this conclusion and until later discoveries assumed a cosmological constant. 11 এখানে আসি এখন। আইনস্টাইন প্রথম দিকে সে তার ইকুয়েশনের মাধ্যমেই ফার্স্টে বলছিল যে মহাবিশ্বের একটা বিগিনিং মানে একটা কেন্দ্র আছে, মহাবিশ্বের একটা
বিন্দু আছে সেখান থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু সে পরে মানে সে অ্যাকচুয়ালি এই জিনিসটা মানতো না, যে মহাবিশ্বের যে সৃষ্টি হচ্ছে সেটা মানতো না। সে এই তার এই ইকুয়েশনটাকে কিভাবে সলভ করতো, সে একটা কসমোলজিক্যাল কনস্ট্যান্ট ধরে সলভ করতো। তো এরপরে আমাদের ইনি আসলো, এই নাকি এখন কি বলবে দেখুন। Years later, in 1927, based primarily on Einstein's equations, Georges Lemaitre proposed an expanding model of the universe, which he called the cosmic egg, but the theory later received the pejorative title the Big Bang from Fred Hoyle. During the same time, Edward Hubble, with the aid of technological advancements, demonstrated that what Slipher and the world thought were nebulae are actually entire galaxies, and thus he made our vision of the universe much, much bigger. And then in 1929, Hubble published and demonstrated what is now known as Hubble's law, which states that celestial bodies rushing away from us are doing so at a speed directly proportionate to their distance. আচ্ছা, হাবলস লটা একটু বুঝাইনি, এটা আমি বলিনি। হাবলস ল যেটা বলতেছে সেটা হচ্ছে আপনি মানে আপনার থেকে যে বস্তুটা যত দূরত্বে, সেই বস্তুটা তত বেশি বেগে আপনার থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে কি, ধরুন সাপোজ সূর্যের কথা বলি, আমাদের থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 8 মিনিট লাইট সেকেন্ড, যেটাকে বলে মানে 8 মিনিট সময় লাগে আমাদের সূর্য থেকে আমাদের পৃথিবীতে আসতে। তো সে যতটা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, সেটা আরো বেশি হবে যখন সূর্য থেকে অন্য কোনো তারা বা অন্য কোনো গ্রহ পৃথিবী যতই দূরত্ব মানে যত বেশি দূরত্ব, সে আমাদের থেকে তত বেশি দূরত্ব মানে বেগে আমাদের থেকে চলে যেতে। এবং থিওরিটিক্যালি এমন অনেক গ্যালাক্সি আছে যেগুলা অনেক কসমোলজিক্যাল অবজেক্ট আছে যেগুলো আলোর বেগের থেকেও বেশি দূরত্ব মানে বেগে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে থিওরিটিক্যালি। And so a galaxy that is twice as far away as another is receding twice as fast, while a galaxy that's 10 times as far away is receding 10 times as fast, etc. And thus, he proved that the universe is expanding. And yes, his discovery caused Einstein to abandon his cosmological constant. Moving on, in 1932, Carl Jansky, while investigating static interference with shortwave transatlantic voice transmissions, accidentally discovered radiation emanating from the center of the Milky Way, indicating that everything within the Milky Way once coalesced. And then some 30 years later, in 1963, Robert Dicke, inspired by Jansky, theorized that if galaxies emanated radiation, and almost all galaxies are moving away from each other, then perhaps the universe itself is emanating radiation, a prediction that was proven a year later by Arno Penzias and Robert Wilson. Now, the last piece of evidence that needs mentioning is the Born-Guth-Vilenkin theorem, which states that almost all inflationary models of the universe will reach a boundary in the past. And the reason this needs mentioning is because theists like Blake and William Lane Craig have claimed it to be the creme de la creme proof that the universe was created from nothing. The need for a beginning has been further solidified by the Born-Guth-Vilenkin theorem, which is so modest in its assumptions that its conclusion holds regardless of how you describe the earliest phase of the universe before Planck time. It can also hold despite completely different physics within a multiverse. The Born-Guth-Vilenkin theorem is independent of any physical description of that early beginning of the universe. Their theorem implies that even if the universe is just part of a wider multiverse of many universes, even then the multiverse itself must have an absolute beginning. But this simply isn't true. And আচ্ছা, একটু বুঝায় নি যে থিওরামটা নিয়ে কথা বলবো। সেই থিওরামে মানে যে দুজনের যে ছবিটা দেখলেন, দুজনের যারা কথা বলতেছিল, এরা হচ্ছে খ্রিস্টান অ্যাপোলজিস্ট। তারা খ্রিস্টান ধর্মকে করতে চায় আর কি। তারা বিভিন্ন ধরনের কসমোলজিক্যাল আর্গুমেন্ট নিয়ে, হয়তো একদিন এইটা নিয়ে কথা বলবো, কসমোলজিক্যাল আর্গুমেন্ট কি। তো এই আর্গুমেন্ট গুলো নিয়ে সে ডিসকাস করে। তো এইভাবে তারা ব্যাখ্যা দিত যে যদি মাল্টিভার্সও থাকে, মানে আমাদের ইউনিভার্স না, আমাদের কসমস না, মানে আমাদের মাল্টিভার্স যদি থেকে থাকে, সেটারও একটা বিগিনিং আছে, সৃষ্টি আছে, ঠিক আছে। এই যে থিওরামটা, কিন্তু তারা থিওরামটা না বুঝে না জেনে জিনিসটা ব্যাখ্যা করতেছে। তো জিনিসটা অ্যাকচুয়ালি কি বলছে এখন আমরা দেখবো। Here's Alex Guth himself saying as much in response to a question from Robert Lawrence Kuhn.
what happened before? How did inflation start? How did you, whether it was a 10 to the minus 39th, the second, but what happened before that? And where are we? এই যে বাম পাশে যাকে দেখতেছেন সেই হচ্ছে সেই থিওরামটা দিছে আর সেই আপনাকে ব্যাখ্যা করবে Well, we still certainly don't know the answer to that question. We certainly don't know the answer of this question. And inflation, in fact, makes it a particularly difficult question to answer because the gigantic expansion associated with inflation, really from an observational point of view, essentially completely erases any evidence of what came before. Now, of course, I've been very terse in explaining these discoveries and their specific ramifications, and so I recommend that you learn more about them at another time. But notice that while they all screamed that the observable universe once coalesced into a minuscule hot dense state, they do not scream that absolutely everything emerged from absolutely nothing. Sure, they fit such a hypothesis, but, well, let me approach this with an analogy. Consider any of all the explosions we've ever seen, such as this one. If we existed on a tiny fragment of this exploded bomb and were able to deduce by, say, the redshifting of nearby fragments that upon a time every fragment once coalesced into a hot dense state, would we be justified in asserting that we know that the singularity emerged from absolutely nothing? Of course not. We'd have to say we don't know what happened during the earliest state. Now, this analogy isn't perfect, I appreciate that, as the fundamental forces themselves evidently merge at the Big Bang. But I think it sufficiently gets my point across, and that's the primary and perhaps only point I want to convey. আচ্ছা এইটুকু পর্যন্ত আমরা বুঝলাম এখন একটা ছোট জিনিস দেখাবো আপনাকে খণ্ডাংশ দেখাবো সেটা হচ্ছে আমাদের বর্তমান বিগ ব্যাং মডেলটা দেখতে কি রকম matches the metric at the end of one. এই যে এইটা হচ্ছে বিগ ব্যাং স্টেজ যেটাকে বলে প্ল্যাঙ্ক টাইম তো এইখান থেকে একটা ইউনিভার্স আসতেছে এবং এইখান থেকে এটা আবার কনডেন্স হওয়ার পরে এইখান থেকে আরেকটা বিগ ব্যাং হচ্ছে তার মানে কি এটা ইনফিনিট এটাকে বলা ইনফিনিট এটা আমরা প্রথমে লিমেট্রড দেখলাম তারপরে যে হাওয়ালসের দেখলাম এদেরটা কম্বাইন্ডে এই থিওরিটা আসছে এখনকার এটা হচ্ছে মোস্ট রেকগনাইজড এখন এই মডেলটা to a metric at the beginning of the other infinite এটা চলতেই থাকবে in a way, but the transition is smooth. পুরো টাইম দেখাচ্ছি না আপনার আমি লিংক দিয়ে দিব প্রায় 1 ঘন্টার একটা ভিডিও এটা তো এটাই হচ্ছে আমি সংক্ষেপে যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম আশা করি অনেক জায়গায় একটু হয়তো ইংলিশ মানে একটু বেশি কমপ্লেক্স করে ফেলছি আই এম সরি অ্যাবাউট ইট বাট যতটুকু পারছি করতে চেষ্টা করছি আর কি